ক্লাস হচ্ছে অ্যানশিয়েন্ট হিস্ট্রির উপরে ডেপথে কোয়েশ্চেন আসছে, তার জন্য কনসেপ্টটা ক্লিয়ার থাকা খুব জরুরি। দেখবে ইউপিএসসি হোক, ডব্লিউবিসিএস হোক বা পিএসসি রিলেটেড যে কোনো বা রেল এক্সামে অ্যানশিয়েন্টের এই স্টোন এজ থেকে কি কোয়েশ্চেন এসছে সেইটা আমি এই ভিডিও লাস্টে অ্যাড করে দেবো। হ্যালো স্টুডেন্টস, তোমরা থাম্বনেলে মোটামুটি দেখে নিয়েছো আমাদের আজকে ক্লাস হচ্ছে অ্যানশিয়েন্ট হিস্ট্রির উপরে। আমরা প্রথম থেকে শুরু করব সমস্ত বিষয়টাকে। যেহেতু আমাদের সামনে ডব্লিউবিসিএস এক্সাম আছে এবং বিভিন্ন জায়গাতে যে কোনো পিএসসি রিলেটেড এক্সাম হোক বা সামনে রেলের এক্সাম আছে, আমরা জানি মেইনলি ইম্পর্টেন্স দেওয়া হয় হিস্ট্রি সাবজেক্টটাকে। হিস্ট্রি সাবজেক্টের উপর বেস করে অনেকগুলো কোয়েশ্চেন থাকে। এবার কোন এক্সামের এক্স্যাক্টলি মার্কস ডিস্ট্রিবিউশনটা কিরকম সেইটা যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে। আমি এক্স্যাক্টলি কোনো একটা আলাদা ভিডিও করে বলে দেবো যে কোন এক্সামে হিস্ট্রি বা অন্যান্য সাবজেক্টের মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন থাকছে। তো হিস্ট্রি আমরা ছোটবেলা থেকে সকলেই পড়েছি, তাই মোটামুটি একটা আউটলাইনের ধারণা সবার আছে ধরে নেব। এবং যারা একদম বিগিনার্স এই সমস্ত কম্পিটিটিভ এক্সামে স্টার্ট করছো তাদের পক্ষে নতুন হতে পারে, বাট যারা অনেক দিন ধরে অলরেডি আমরা কম্পিটিটিভ এক্সামের এই ফিল্ডে আছি তাদের হিস্ট্রি সম্পর্কে একটা আউটলাইন আছেই। তবুও আমরা যখন এক্সাম দিতে যাই তখন দেখি কোথাও গিয়ে আমাদের হিস্ট্রিটা আমাদের মনে হয় যে যদি আমি ডব্লিউবিসিএসই ধরি তাহলে যেখানে প্রিলিমিনারিতে 50টা নম্বর আছে প্রায়, তো সেই 50 নম্বরে দিতে গিয়ে আমরা কিন্তু তখন অনেক জায়গায় ফল্ট করি। হ্যাঁ, খুব জানা কোয়েশ্চেন আমাদের ভুল হয়ে যায় বা ফ্র্যাকচুয়াল কোয়েশ্চেন এখন আসাটা অনেক বন্ধ হয়ে গেছে। মানে জাস্ট সাল তুলে দেওয়া বা কোন জায়গা থেকে এসছে এগুলো থেকে আমরা বেশি দেখছি যে ডেপথে কোয়েশ্চেন আসছে, তার জন্য কনসেপ্টটা ক্লিয়ার থাকা খুব জরুরি। তো এই কনসেপ্ট ক্লিয়ারটা যাতে হয়ে যায়, ঠিক আছে, সেই চেষ্টাটাই আজকে আমাদের থাকবে। আর যেহেতু আমরা জানি যে ফিউচারে এটা ডেসক্রিপটিভও হতে পারে, তাই জন্য আমাদের কনসেপ্ট তৈরি করা, নিজস্ব একটা ওপিনিয়ন তৈরি করা হিস্ট্রি নিয়ে এটা জানা খুব জরুরি। তাই আমরা একটু গল্পের ছলে, তবে অবশ্যই গল্প নয়, কন্টেন্ট থাকবে সেখানে, এবং অথচ মনের মধ্যে যাতে পুরো ফ্লোটা, হিস্ট্রির যে স্টোরি টাইপের যে ফ্লোটা সেটা যাতে বসে যায় সেইটার চেষ্টা করব। তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসে চলে যাই। আমরা আজকে থেকে শুরু করছি অ্যানশিয়েন্ট হিস্ট্রি। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমরা এই ক্লাসটা কন্টিনিউ করবো পরপর। বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ অ্যানশিয়েন্ট হিস্ট্রি সম্পর্কিত আজকের ক্লাস। অ্যানশিয়েন্ট হিস্ট্রি যে ফার্স্ট পোর্শনটা আসে, যেটা আমরা অনেক সময় স্কিপ করে যাই। অ্যানশিয়েন্ট হিস্ট্রি মানে আমরা শুরু করি হচ্ছে কি যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে, কিন্তু আমরা একটু পিছনে যাব। হতে পারে যে এখান থেকে খুব কোয়েশ্চেন আসে না মনে হবে, কিন্তু এই যে হিস্ট্রিটা একটা স্টোরি, তাই স্টোরি বা যে কোনো আমরা যে ওয়েব সিরিজ দেখি বা কিছু দেখি, কিন্তু যদি পিছনের জায়গাটা আমরা না বুঝি বা যে কোনো গল্পের যদি আমরা বেসটা শুরুটা শুনে না নিই তাহলে আমাদের কাছে খুব খাপছাড়া হয়ে যায়। তো সেই জন্য আমরা শুরু করবো একদম প্রথম থেকে। এখান থেকেও কোয়েশ্চেন আসে। আমি তোমাদের সাথে লাস্টে একদম এই ভিডিওর লাস্টে আমি কিছু কোয়েশ্চেন অ্যাড করে দেবো, যেখানে তোমরা দেখবে ইউপিএসসি হোক, ডব্লিউবিসিএস হোক বা পিএসসি রিলেটেড যে কোনো বা রেল এক্সামে অ্যানশিয়েন্টের এই স্টোন এজ থেকে কি কোয়েশ্চেন এসছে সেইটা আমি এই ভিডিও লাস্টে অ্যাড করে দেবো। তো চলো শুরু করা যাক। হিস্ট্রি শব্দটা এসছে গ্রিক ওয়ার্ড হিস্টোরিয়া থেকে, যার অর্থ হচ্ছে এনকোয়ারি। এবং হিস্ট্রির যে জনক সেটা কে তোমরা লেখো, তোমরা সবাই জানো, ছোটবেলা থেকে আমরা পড়েছি। তো নেক্সট হচ্ছে, তো আমরা প্রথমেই বলেছি যে আজকে আমাদের বিষয় হচ্ছে স্টোন এজ। তো একটা চ্যাপ্টারের নাম স্টোন এজ হলো কেন? মানুষের সাথে পাথরের এতটা ডাইরেক্ট কানেকশন কেন এলো? তো তাহলে কেন স্টোনটা ইম্পর্টেন্ট হলো, যার জন্য একটা পুরো যুগের নাম পাথরের উপর পড়লো? স্টোন এজে যাওয়ার আগে আমি বলবো যে হিস্ট্রিকে 3 ভাগে আমরা ভাগ করি। একটা হচ্ছে প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি আর নর্মাল হিস্ট্রি। তো প্রি হিস্ট্রিটা কি জিনিস? প্রি হিস্ট্রিটা হচ্ছে যখন মানুষ লেখা বা রাইটিং এ কিছু রাইটিং স্কিলটা আমরা দেখতে পাইনি, মানুষের লেখালেখি করার কোনো প্রবণতা আমরা দেখিনি, সেই সময়কার যে সমস্ত আমরা ইতিহাস পড়বো সেটা হচ্ছে প্রি হিস্ট্রি। প্রোটো হিস্ট্রি কি?
প্রোটো হিস্ট্রিতে হচ্ছে মানুষ যখন লেখালেখি শুরু করলো, ঠিক আছে, প্রোটো হিস্ট্রিতে মানুষ যখন রাইটিং স্কিলটা শুরু করছে, সেটা হতে পারে দু রকমের, যে ডেসিফার্ড বা আনডেসিফার্ড, মানে সেই লেখাটাকে উদ্ধার করেছি হতে পারে, বা এখন পর্যন্ত পাঠোদ্ধার করা হতে পারেনি, দুটোই আমরা কিন্তু এই প্রোটো হিস্ট্রিতে পড়বো। এবং তারপরে আমরা মেইন হিস্ট্রিতে চলে যাব, যেই হিস্ট্রিতে লেখালেখিও হয়েছে, আমরা পাঠোদ্ধারও করতে পেরেছি, সেখানে আমরা লিটারেচার বা সাহিত্য কর্মও দেখতে পাচ্ছি, এবং তার পরবর্তী সময়ে আমরা হিস্ট্রি নিয়ে পড়বো। তো এই যে আমি প্রথমে বললাম প্রি হিস্ট্রি, মানে হিস্ট্রি কথাটার বাংলা মানে তো হচ্ছে যে ইতিহাসেরও পূর্বের সময়, ইতিহাসের পূর্বের সময় যেখানে কিছু লেখালেখি কিছু পাওয়া যায়নি, তাহলে আমরা ইতিহাস সম্পর্কে জানলাম কি করে? কেউ তো আমাদেরকে এসে বলে দিয়ে যায়নি কানে কানে যে সেই সময় এই হতো, বা কিছু লেখাও নেই, তাহলে আমরা কি করে জানলাম? আমরা এই হিস্ট্রি কি করে জানলাম? সেই সোর্স, এই যে হিস্ট্রির যে সোর্স, সেইটাকেও দুভাগে ভাগ করা যায়। যে সোর্সগুলো আমাদেরকে হিস্ট্রি লিখতে বা হিস্ট্রির যে আমাদের ওই যে প্রি হিস্ট্রির সময় বা প্রোটো হিস্ট্রির সময় যেগুলো আনডিসিফার্ড থেকে গেছে, সেই সময়কালের সমাজটা বা সভ্যতাটা কিরকম ছিল সেইটা বুঝতে আমাদেরকে সাহায্য করেছে। সেই সোর্সগুলোকে আমরা আবার দুভাগে ভাগ করি, একটা হচ্ছে লিটারেরি সোর্স, একটা হচ্ছে নন লিটারেরি সোর্স। এবার যখনই লিটারেরি সোর্স আর নন লিটারেরি সোর্স দুটো বললাম, তাহলে সেগুলোর উদাহরণ বা সেগুলো কি রকম ছিল সেটা আমাদেরকে জেনে নিতে হবে। নন লিটারারি সোর্সের মধ্যে প্রথমেই যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে কয়েন্স, নেক্সট হচ্ছে আর্কিওলজি অথবা মেটেরিয়াল রিমেন্স। এই আর্কিওলজি বা মেটেরিয়াল রিমেন্স হচ্ছে যারা আর্কিওলজিস্ট ছিলেন তারা কখনো কোনো খোঁড়াখুড়ি করতে গিয়ে বা কখনো কোনো রিমেইনিং, আমরা যে হরপ্পা সভ্যতার পরবর্তীকালে পড়বো সেটাও আমরা জানবো যে রেল লাইন পাতা হচ্ছিল ভারতে বা পাকিস্তানের দিকটা, রেল লাইন করার জন্য যে খনন কার্য চলছিল, সেই খনন কার্যের ফলে সিন্ধু সভ্যতাটা আবিষ্কার হয়েছিল। এর ডিটেলস আছে, যখন আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন পড়বো তখন তা জানবো। সেই রকমই বা দেখা গেল আমরা যখন আরো জানবো যে পটারি সম্পর্কে জানবো, পটারির বা এই মৃত্তিকা পাত্র, ঠিক আছে, সেই পাত্রগুলোর ভাঙা চোরা অবস্থায় যে টুকরো পাওয়া গেছে সেগুলো, বা বিভিন্ন আমরা যারা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন টুকটাক ছোটবেলা থেকেও পড়েছি, আমরা নাম জানি যে ডান্সিং গার্ল হোক বা বিডসের তৈরি জুয়েলারিস হোক, সেগুলো হচ্ছে আমরা পেয়েছি। তো সেগুলো কি হচ্ছে মেটেরিয়াল রিমেন্স, সেই মেটেরিয়ালগুলো আমরা খনন কার্যের ফলে উদ্ধার হয়েছে, এবং সেইগুলো দেখে আমরা সেই সময়কার শিল্প বা সেই সময়কার মানুষের রুচি, মানুষের পরিধেয় বস্ত্র, এই সমস্ত আমরা ধারণা করতে পেরেছি, ঠিক আছে। তো এই যে আর্কিওলজিক্যাল বা মেটেরিয়াল যেগুলো আমরা রিমেইনিং গুলো উদ্ধার করতে পেরেছি, সেগুলো থেকে আমরা হিস্ট্রির একটা রূপরেখা তৈরি করতে পারি, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইনস্ক্রিপশন বা প্রশস্তি। প্রশস্তি আমরা সবাই জানি অশোকের শিলালিপি, এইটা আমাদের কাছে যখনই প্রশস্তি বা এই সমস্ত জানতে যাই তখনই আমাদের মনে পড়ে। তো বিভিন্ন রাজারা, শুধু তো অশোক নয়, আমরা আরো হিস্ট্রিতে আরো অনেক রাজার নাম পাবো যারা হচ্ছে যখন কোনো যুদ্ধে জয়লাভ করেছে বা কোনো রয়্যাল অর্ডার দিতে, রাজকীয় কোনো অর্ডার দিতে চেয়েছে, তখন কিন্তু তারা এরকম কোনো পাথরে খোদাই করে কোনো নিশানা বা চিহ্ন বা কিছু তাদের মতামত বা জয়ের স্মৃতি হিসেবে কিছু নিদর্শন তারা রেখে গেছে, ঠিক আছে। সেইগুলো দেখেও কিন্তু আমরা বুঝতে পারি যে তখন রাজাদের মধ্যে যুদ্ধ হতো, বা সেই যুদ্ধে জয়লাভের ফলে এখানে সেটা হচ্ছে জয়ের স্তম্ভ বা কিছু তারা সেই সময়কার নিয়ম কানুন কি ছিল সেগুলো সম্পর্কে আমরা অবহিত হতে পারি। ফরেন অ্যাকাউন্টস বা যে হচ্ছে বিদেশি বিভিন্ন তথ্য থেকে আমরা কিন্তু ইতিহাস সম্পর্কে জানতে পারি। বিদেশি তথ্য হিসেবে প্রথমেই আমাদের মনে পড়ে মেগাস্থিনিসের ইন্ডিকা, ঠিক আছে। তাছাড়া এই যে ফাহিয়েন এসছিলেন, হিউয়েনসাং এসছিলেন, তাদের বই, তাছাড়া একদম প্রথমে যে বইটির কোনো লেখকের নাম জানা যায়নি সেটা হচ্ছে পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি, ঠিক আছে, সেই বইয়ে ইন্ডিয়া সম্পর্কে জানা যায়। এছাড়া টলিমির জিওগ্রাফি, বইটি জিওগ্রাফির নাম হলেও কিন্তু ভারতের তখন কি পরিস্থিতি ছিল না ছিল সেগুলো সম্পর্কেও জানা যায়। তো এইগুলো থেকেও কিন্তু আমরা ভারতের ইন্ডিয়ার যে হিস্ট্রি সেই সম্পর্কে কিন্তু আমরা তথ্য পাই, ঠিক আছে। সেই প্রি হিস্ট্রি সময়টাকে বা তার আরো আগের সময় বা এই প্রোটো হিস্ট্রি, এই সময়কালগুলোকে আমাদের পরপর একটু সাজাতে, মানে একটা কনস্ট্রাকটিভ ওয়েতে যে হিস্ট্রিটা মানুষ কিভাবে আজকের এই পরিস্থিতিতে এসে পৌঁছলো সেইটার একটা রূপরেখা আমরা তৈরি করতে পারি। আচ্ছা, কয়েন্সটা সম্পর্কে বলিনি। কয়েন্স আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস।
কয়েন্স, তার আগে বলে নি যে কয়েন্স সম্পর্কিত পড়াশোনা বা রিসার্চকে বলা হয় নিউমিসম্যাটিক, ঠিক আছে। তো এটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে ছিল, তাই আমি বলে দিলাম। এবার কয়েন্স থেকে আমরা কি জানতে পারি? কয়েন্স থেকে আমরা জানতে পারি এইটা যে প্রথমে কিন্তু যখনই আদান প্রদান বার্টার সিস্টেম থেকে টাকার কথা বলবো না, কিন্তু যখন থেকে এই ভ্যালুজ মানে বার্টার সিস্টেমে কি ছিল, একটা প্রোডাক্টের বিনিময়ে আর একটা প্রোডাক্ট আমরা দিচ্ছিলাম, কিন্তু যখনই এটা ভ্যালু রিলেটেড জিনিস হলো, মানে একটা নির্দিষ্ট মূল্য নির্ধারণ করে দেওয়া হলো বা নির্দিষ্ট অনুপাতে একটা মূল্যায়ন করা হলো, সেই সময় থেকে আমরা কিন্তু প্রথমে কাগজের নোট বা এরকম কিছু দেখতে পাইনি। প্রথমে আমরা কয়েন্স দেখতে পেয়েছি। কয়েন্স দেখতে পাওয়াতে কয়েন্স নিয়ে যখন রিসার্চ করা যায় তখন কয়েন্সের উপরে সাল লেখা দেখতে পাওয়া গেছে, কোনো রাজার ছবি দেখতে পাওয়া গেছে, বা পশু পাখির ছবি পাওয়া গেছে। সেখানে আমরা দেখতে পেয়েছি মেটালার্জি বা যে ধাতুটা ইউজ হচ্ছে। তো আমরা বিভিন্ন কয়েন্স পরপর যখন আমরা পেয়েছি, মানুষ ধাতুর ব্যবহার কি করে শুরু করেছিল বা কি কি ধাতু সেই সময় চিনতো, সেগুলো সম্পর্কেও একটা পরিষ্কার একটা চিত্র আমরা পাই, ঠিক আছে। তাই জন্য মুদ্রাটাও ইম্পর্টেন্ট। কোন দেশের সঙ্গে সেই সময় বাণিজ্য হতো সেটা আমরা দেখতে পাই যে ইন্দো গ্রিক, আমরা অনেক গ্রিক দেশের বা এরকম ইন্ডিয়াতে যে কয়েনগুলো দেখেছি সেগুলো সিমিলার ওখানে দেখেছি, বা ইন্ডিয়াতে কিছু গ্রিক কয়েন পাওয়া গেছে। এই থেকে বোঝা যায় যে সে সময় বাণিজ্যটা ছিল। এই দেশের কয়েন অন্য দেশে পাওয়া গেছে মানে এখানকার লোক অন্য জায়গায় যাতায়াত করতো বা ধরা যায় বাণিজ্য করতো, বা এখানকার কি কোনো জিনিস ওখানে কেনাকাটা হতো। তো অনেক কিছু আমরা বুঝলাম যে এই নন লিটারেরি সোর্স থেকে। নন লিটারেরি সোর্স বললাম, এইবার হচ্ছে লিটারেরি সোর্স। লিটারেরি সোর্স মানে হচ্ছে সাহিত্যিক কাজকর্ম, ঠিক আছে, যেটা সাহিত্য নিয়ে চর্চা হয়েছে সেরকম। তো সাহিত্য নিয়ে চর্চা হলেই আমাদের যেটা প্রথম মনে পড়ে সেটা হচ্ছে বেদ, তাই তো। তো বেদ হচ্ছে 4 প্রকার আমরা পড়েছি, ঋগ, যজুর, সাম, অথর্ব, তাই তো। তো এই যে বেদ লেখা, যেগুলো লিখিত অবস্থায় আমাদের কাছে পাওয়া গেছে, ঠিক আছে, সেইখান থেকে আমরা কি সেই সময়কার সামাজিক অবস্থা, সে সময় কি কি নিয়ম কানুন ছিল, ঠিক আছে, সেগুলো সম্পর্কে আমরা ক্লিয়ার ধারণা পাই। যেগুলো হচ্ছে আমাদের এপিক মহাভারত, রামায়ণ, সেই রামায়ণ মহাভারত সত্যি বা মিথ্যে এইটাতে আমরা যাচ্ছি না, বাট সেই একটা স্টোরি, যে কোনো একটা গল্প, রামায়ণ মহাভারত হোক বা সেই সময়কার অন্য যে কোনো গল্প হোক, সেইটা সেই সময়কার মানুষের চিন্তা ভাবনা ডেপিক্ট করে। তো এগুলো হিস্টোরিক্যাল বুক না হওয়া সত্ত্বেও একটা মানুষ, ধরো আমরা আজকের জীবনে একটা স্টোরি বা একটা গল্প লিখছি, তো সেই গল্পটার যে সাধারণত দেখা যায় যেগুলো ভীষণ কল্পনা প্রবণ লেখা নয়, যেগুলো রিয়ালিস্টিক লেখা হচ্ছে, সেই লেখাতে আমরা কিন্তু বাস্তব জগতের চিত্রটা দেখতে পাই। যে চরিত্রগুলোকে আমরা ফুটিয়ে তুলছি সেগুলো কিন্তু আমাদের আশেপাশেরই চোখে দেখতে পাওয়া চরিত্র নিয়ে লেখা হয়, সেই নিয়ে সিনেমা হচ্ছে। বা ধরো নারীদের প্রতি যে কি রকম চিন্তা ভাবনা ছিল, স্টুডেন্টদেরকে কিরকম পড়াশোনা শেখানো হতো, বা সেই সময় সমাজে কি কি নিয়ম কানুন ছিল, সমাজের উঁচু নিচু বা এই যে জাতি প্রথা এগুলো ছিল, এগুলো সব কিন্তু আমরা সেই সময় এই সমস্ত বই থেকে জানতে পারি। তাহলে বই কি কি হলো, বেদ হলো, উপনিষদ হলো, রামায়ণ মহাভারত হলো, ঠিক আছে। এছাড়াও সেই সময় ছিল বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, এদের যে বইগুলো, ত্রিপিটক হোক, বিভিন্ন সূত্র হোক বা অঙ্গ, ঠিক আছে। তো এই রকম যে বইগুলো, সেগুলো থেকেও কিন্তু আমরা সেই সময় তৎকালীন যে সমাজ সেই সম্পর্কে আমাদের একটা ধারণা হয়। এইগুলো হলো রিলিজিয়াস লিটারেচার। এবার আমরা পড়বো যেগুলো হচ্ছে সেকুলার লিটারেচার। সেকুলার লিটারেচার বলতে আমরা যদি সেই সময়কার কোনো বই বা বইয়ের নাম বলতে চাই, তাহলে প্রথমেই যে বইটার নাম মনে আসে সেটা হচ্ছে অর্থশাস্ত্র, ঠিক আছে। অর্থশাস্ত্র যেটা হচ্ছে কৌটিল্যের লেখা, সেই থেকে আমরা কিন্তু সেই সময়কার পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল যে পরিস্থিতি সেইটা সম্পর্কে জানতে পাই। মূলত কিন্তু এটা একটা পলিটিক্যাল বুক। এছাড়াও ছিল ধর্মশাস্ত্র, আর তাছাড়া আমরা দেখতে পাই কালিদাসের লেখা বিভিন্ন বই, বিজ্ঞান শকুন্তলম। এছাড়াও আছে কলহনের লেখা রাজতরঙ্গিনী, যেখান থেকে আমরা কাশ্মীরের বর্ণনা পাই, সেই সময় কাশ্মীরের অবস্থা কিরকম ছিল সেটা জানতে পাই। এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের চরিতাস বা চরিত, যেটা আমরা বাংলাতে বলি, সেই চরিত যেমন হচ্ছে হর্ষচরিত। হর্ষচরিত কার লেখা? বাণভট্টের লেখা। বাণভট্ট কে ছিলেন? হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। তো এই চরিত যেগুলো হচ্ছে যে তাদের বায়োগ্রাফি এক প্রকার বলা যায়, অটোবায়োগ্রাফি নয়, হতে পারে অটোবায়োগ্রাফি বা
বায়োগ্রাফি, নিজে লেখা। অটোবায়োগ্রাফি মানে হচ্ছে আমার জীবনী আমি যদি নিজে লিখি তাহলে সেটা অটোবায়োগ্রাফি, বাট আমার জীবনী আমার সাথে কেউ থাকছে বা আমার সমসাময়িক কেউ যে আমাকে সর্বসময় দেখেছে সে যদি আমার জীবনী লিখে দেয় সেটা হচ্ছে নর্মালি বায়োগ্রাফি। তো সেই সমস্ত বিভিন্ন এই যে বায়োগ্রাফিজ থেকেও কিন্তু আমরা সেই সময়ের হিস্ট্রি জানতে পারি। এরপর হচ্ছে এটা তো হয়ে গেল নর্দার্ন ইন্ডিয়া সম্পর্কে। ইন্ডিয়া তো শুধুমাত্র আমাদের এই নর্দার্ন গুজরাট, রাজস্থান, সিন্ধু রিভারের আশেপাশে যেইটুকু সেইটুকুই তো নয়, তাহলে কি থেকে যাচ্ছে সাউদার্ন ইন্ডিয়া, এই দক্ষিণ ভারতের ইতিহাস সেইটার কিন্তু প্রথম আমরা এই সঙ্গম বংশ বা এই সঙ্গম বংশ সম্পর্কে আমরা যখন মিডিয়েভাল হিস্ট্রি পড়বো তখন আমরা এই সঙ্গম লিটারেচার বা সঙ্গম এজ এই সম্পর্কে জানবো। কিন্তু আমরা এখন যখন লিটারেচার সোর্স সম্পর্কে আমরা বলছি তখন কিন্তু এই দক্ষিণ ভারতের লিটারেচারটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। শিলাপদিকারাম আর মণিমেখলাই আরো নাম আছে, কিন্তু এইগুলো হচ্ছে যা আমাদেরকে দক্ষিণ ভারতের ইতিহাস সম্পর্কে অবগত করে। তো এইটুকুটা একটু সাম আপ করে দিই। যেটা আমরা বললাম সেটা হচ্ছে জাস্ট হিস্ট্রির উদ্ভব কোথা থেকে। হিস্ট্রি নামটা এসছে গ্রিক ভাষা হিস্টোরিয়া থেকে, যার অর্থ হচ্ছে ইনকোয়ারি। ঠিক আছে, হিস্ট্রি তিনখানা যুগ, প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি, হিস্ট্রি। এই যে প্রি হিস্ট্রিতে রাইটিংস ছিল না, প্রোটো হিস্ট্রিতে রাইটিংস ছিল, যেটা ডেসিফার্ড এবং আনডেসিফার্ড যে লেখাপত্র উদ্ধার পড়া গেছে আর কিছু লেখা পড়া যায়নি। তারপর হচ্ছে হিস্ট্রি যেখানে রাইটিংস আছে, পাঠোদ্ধার করা গেছে এমন লেখাপত্র আছে, তাছাড়াও বিভিন্ন রকমের রেকর্ড আছে। উদ্ধারকৃত লেখাগুলো যা আমাদের আজকের হিস্ট্রি সেগুলো দুভাগে, সেই সোর্স গুলোকে আমরা দুভাগে ভাগ করছি। একটা হচ্ছে লিটারেরি সোর্স, একটা হচ্ছে নন লিটারেরি সোর্স। লিটারেরি সোর্সের মধ্যে আমরা দু ধরনের দেখেছি, একটা হচ্ছে রিলিজিয়াস লিটারেরি সোর্স আর একটা হচ্ছে সেকুলার লিটারেরি সোর্স। রিলিজিয়াস লিটারেরি সোর্সের মধ্যে আমরা বললাম রামায়ণ, মহাভারত, বেদ, উপনিষদ, তারপরে হচ্ছে ত্রিপিটক, এই সমস্ত কিছু। আর নন লিটারেরি সোর্সের মধ্যে আমরা পেয়েছি কয়েন্স, তারপরে হচ্ছে আর্কিওলজির ফলে যে সমস্ত মেটেরিয়াল যেগুলো রিমেইনিং আমরা পেয়েছি সেই সমস্ত কিছু, বিভিন্ন ইনস্ক্রিপশন, তার সাথে হচ্ছে বিদেশি বিবরণ। এরপর আমরা চলে যাব প্রি হিস্ট্রিতে, যেটা আমরা শুরু করেছিলাম। প্রি হিস্ট্রিতে মানুষ যে সমস্ত টুলস ব্যবহার করত, মানে যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করত, সেই ব্যবহৃত জিনিসের অনুসারে সময়কালকে ভাগ করার চেষ্টা করা হয়েছে। তো সেখানে যেহেতু পাথরের ব্যবহারটা মানুষ মেইনলি করত, সেই জন্য এই সময়টাকে কি বলা হচ্ছে, স্টোন এজ। ঠিক আছে, প্রস্তর যুগ বাংলায়। আমি যেহেতু ইংলিশ আর বাংলা মিক্সড করে পড়াচ্ছি, অনেকের অবজেকশন থাকতে পারে, কিন্তু বলবো যে এই টার্মগুলো সম্পর্কে যদি আমরা অবহিত হয়ে যাই তাহলে আমাদের অনেক বই পড়তে, মানে প্যারালালি আমি বাংলা ইংলিশ দুটোই বলার চেষ্টা করছি, তাতে কিন্তু তোমাদের এই সমস্যাটা হবে না। যখন আমি একটা ইংলিশ নোট পাবো সেটা দেখেই ভয় লেগে যাবে না, ঠিক আছে, তো সেটাও পড়তে পারবে। তাই জন্য আমি চেষ্টা করছি, একটু মন দিয়ে শুনলে বুঝতে পারবে যে ইংলিশ বাংলা টার্মে কোনো ভয়ের কিছু কারণ নেই। তো যেহেতু আমাদেরকে বড় বড় পরীক্ষা দিতে গেলে, সেন্ট্রালের এক্সাম দিতে গেলেও কিন্তু আমাদেরকে ইংলিশ টার্মগুলো পড়তে হচ্ছে, তো সেজন্য পাশাপাশি ইংলিশ বাংলা দুটোই আমি বলার চেষ্টা করছি। তো আমি কি বললাম যে স্টোন এজ বা প্রস্তর যুগ। ঠিক আছে, এই প্রস্তর যুগ বা স্টোন এজকে আমরা তিন ভাগে ভাগ করছি। একটা হচ্ছে প্যালিওলিথিক এজ, মেসোলিথিক এজ, আর একটা হচ্ছে নিওলিথিক এজ। লিথ, LITH, লিথ মানে হচ্ছে পাথর। ঠিক আছে, স্টোন মানেও পাথর, লিথ মানেও পাথর। প্যালিওলিথিক মানে হচ্ছে পুরাপ্রস্তর যুগ, মেসোলিথিক এজ মানে হচ্ছে মধ্যপ্রস্তর যুগ, আর নিওলিথিক মানে হচ্ছে নব্যপ্রস্তর যুগ। এই প্যালিওলিথিক এজেরও কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো জেনে রাখা খুব দরকার। তো এই প্যালিওলিথিক এজে মানুষ কি ছিল, মানুষ ছিল ফুড গ্যাদারার, মানে খাদ্য সংগ্রাহক। তারা কিছু উৎপাদন করতো না, গাছে ফল ফুল পাতা বা নদী থেকে মাছ যাই হোক যখন যা পেত সেগুলো সংগ্রহ করে খেত। কোথায় থাকতো, গুহাতে। ঠিক আছে, মানে নিজস্ব কোনো বাসস্থান ছিল না, কোনো একটা জায়গায় স্থির হয়ে বা একটা জায়গায় একটা এলাকায় দীর্ঘদিন ধরে থাকতো এরকম নয়, মন মর্জি বা যখন যেখানে যেরকম পরিস্থিতি হতো সেখানে থাকতো, একটা নির্দিষ্ট বাসস্থান ছিল না। মোট কথা তাদের খাবার তারা সংগ্রহ করতো এবং শিকার করতো।
তারা কোনো এগ্রিকালচার সম্পর্কে তাদের কোনো নলেজ ছিল না, এমনকি ফায়ার মানে আগুন সম্পর্কেও কিন্তু এই যে আমরা প্যালিওলিথিক এজের শুরুর দিকটা বলছি তখন তারা আগুন আবিষ্কার করেনি। এই প্যালিওলিথিক এজের শেষের সময়টা আমরা দেখব যে প্যালিওলিথিক এজকেও যদি 3 ভাগে ভাগ করা যায়, লোয়ার প্যালিওলিথিক, মিডল প্যালিওলিথিক এবং আপার প্যালিওলিথিক হিসেবে যদি ভাগ করা যায়, তাহলে আমরা দেখব যে আপার প্যালিওলিথিক যুগের দিকে এই ফায়ারটা আবিষ্কার হচ্ছে। তার আগে মানুষ পাথরগুলোকে ব্যবহার করে শিকার করতে, সেই পাথরের বড় বড় চাই দিয়ে কোনো পশুকে হত্যা করে, গাছে ফল পেড়ে হোক, এরকম করে তাদের জীবন অতিবাহিত করছিল। কিন্তু এই যে আমরা যেহেতু পাথর সম্পর্কেই পড়ছি, তো সেই জন্য আমাদেরকে জানতে হবে যে এই প্যালিওলিথিক এজে মানুষ যে পাথরগুলো ব্যবহার করছিল সেই পাথরগুলোরও কোয়ালিটি কিরকম, ঠিক আছে? তো এই পাথরগুলোর কোয়ালিটি হিসেবে এই সময়কার মানুষকে বলা হয় কোয়ার্টজাইট ম্যান। কি বলা হয়? কোয়ার্টজাইট ম্যান। কারণ সেই সময় মানুষ ভীষণ শক্তপোক্ত ভারী কোয়ার্টজাইটে তৈরি যে পাথরগুলো সেগুলো ইউজ করছিল, যেগুলো খুব রাফ, হার্শ আর হচ্ছে প্রচন্ড ওয়েটের। মূলত বলা যায় প্রকৃতি থেকে যে পাথরের টুকরো বা চাই পাওয়া যাচ্ছিল সেগুলোকেই তারা ইউজ করছিল। শেপ দেওয়া বা সেগুলোকে শার্পেন করা, সেগুলোকে ঘষে মেজে নতুন একটা অস্ত্র তৈরি করা, সেই বুদ্ধি মানুষের তখনো পর্যন্ত কিন্তু আসেনি। র যে স্টোন গুলো প্রকৃতিতে পাওয়া যাচ্ছিল সেগুলো ইউজ করে সেগুলো শিকার, হান্টিং হোক, ফুড গ্যাদারিং করতে হোক, যে ফল পাড়তে হোক, সেই সমস্ত কিছু কিন্তু তারা ইউজ করছিল। এবার হচ্ছে মেইনলি যে প্রশ্নগুলো আসে সে প্রশ্নগুলো হচ্ছে এই প্যালিওলিথিক এজে কোন কোন সাইট, মানে বর্তমানে কোন কোন জায়গায় প্যালিওলিথিক এজের নিদর্শন পাওয়া গেছে বা সেই সময় প্যালিওলিথিক এজের মানুষজন ছিল, সেইটা প্রশ্ন আসে। তো লোয়ার প্যালিওলিথিক এজ যেটা কিনা হচ্ছে মেইনলি আমরা এই মহারাষ্ট্রের দিকটাতে দেখতে পাবো। তো এই মহারাষ্ট্রের সাথে সাথে আমরা যে মেজর সাইটস গুলো আমরা নাম মনে রাখবো লোয়ার প্যালিওলিথিক এজের জন্য, সেটা হচ্ছে একটা হচ্ছে সোয়ান ভ্যালি, যেটা বর্তমানে পাকিস্তানে অবস্থিত। তারপরে হচ্ছে আমরা কাশ্মীর, মেওয়ার প্লেন্স, সৌরাষ্ট্র গুজরাটের, তারপরে হচ্ছে সেন্ট্রাল ইন্ডিয়া, বিভিন্ন জায়গায় কিন্তু এই লোয়ার প্যালিওলিথিক এজের নিদর্শন দেখতে পাওয়া যাবে। এবং তার পাশাপাশি হচ্ছে লোয়ার প্যালিওলিথিক এজের ক্ষেত্রে আমরা যেটা প্রধান নাম আমাদের আসে সেটা হচ্ছে ভীমবেটকা। ভীমবেটকা যেটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। তো ভীমবেটকাটা কিরকম ছিল সেই সম্পর্কিত একটা ছোট্ট ভিডিও ক্লিপস আছে, একবার তোমাদের সাথে শেয়ার করে নেবো। যেটা আমরা পড়বো সেটা হচ্ছে মিডল প্যালিওলিথিক এজ। এই মিডল প্যালিওলিথিক এজে তারা যে টুলগুলো ব্যবহার করছে সেগুলো হচ্ছে মূলত ফ্লেক্স, ব্লেডস, পয়েন্টার্স, স্ক্রেপার্স অ্যান্ড বোরার্স, ঠিক আছে? এবং এই মিডল প্যালিওলিথিক এজের যে ইম্পর্টেন্ট সাইটস গুলো আছে সেগুলো হলো বেলান ভ্যালি বা বোলান ভ্যালি উত্তরপ্রদেশে, লুনি ভ্যালি রাজস্থানের, সোন আর নর্মদা রিভারের আশেপাশে, ভীমবেটকা তো অবশ্যই, তার সাথে হচ্ছে তুঙ্গভদ্র রিভারের ভ্যালি, আর হচ্ছে বিভিন্ন ইন্ডাস আর ঝেলাম নদীর আশেপাশে যে সমস্ত জায়গাগুলো সেখানেও আমরা কিন্তু এই মিডল প্যালিওলিথিক এজের উদাহরণ দেখতে পাই। এই যে আপার প্যালিওলিথিক এজ যে সময়টা আমরা বলছি সেই সময়টা কিন্তু আইস এজ শেষ হয়ে আসছে, এরকম একটা ব্যাপার। তো আইস এজ শেষ হয়ে আসার ফলে, মানে একদম শেষের দিক হওয়ার ফলে ক্লাইমেটের একটা চেঞ্জ হচ্ছে, ক্লাইমেট একটু ওয়ার্মার হচ্ছে, ক্লাইমেট একটু গরম হচ্ছে, ঠিক আছে? এবং কম আর্দ্র, যেটা হচ্ছে লেস হিউমিড, একটু ওয়ার্ম হচ্ছে, একটু উষ্ণতা বাড়ছে, তার সাথে সাথে কম আর্দ্র হয়ে যাচ্ছে। এই সময় হচ্ছে হোমোসেপিয়েন্স, ঠিক আছে? এই হোমোসেপিয়েন্স এর যে উদ্ভব সেটা আমরা কিন্তু এই প্যালিওলিথিক এজের শেষের দিকটাতে দেখতে পাচ্ছি। এইবার হচ্ছে মেজর সাইটস অফ আপার প্যালিওলিথিক এজ। আপার প্যালিওলিথিক এজের মেজর সাইটস হচ্ছে ভীমবেটকা, বেলান, সোন, ছোট নাগপুর প্ল্যাটু, মহারাষ্ট্র, ওড়িশা, এরকম ইস্টার্ন ঘাট অফ অন্ধ্রপ্রদেশ, এরকম বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এই আপার প্যালিওলিথিক এজের উদাহরণ দেখতে পাচ্ছি। তাহলে মেইন এখান থেকে যেটা মনে রাখার সেটা হচ্ছে প্যালিওলিথিক এজের এই যে তিনটে ফেজ,
তিনটে ফেজই কিন্তু আমরা দেখলাম যে ভীমবেটকা নামটা কিন্তু ইম্পর্টেন্টলি এসছে। এবং আর একটা নাম, সেটা হচ্ছে বেলান ভ্যালি, হচ্ছে উত্তরপ্রদেশে। তো আমাদের প্যালিওলিথিক এজ হয়ে গেল। এবার আমরা যাবো মেসোলিথিক এজে। মেসোলিথিক এজ কি? মেসোলিথিক হচ্ছে মধ্যপ্রস্তর যুগ। পাথরের যে যুগটা চলছে তার মাঝামাঝি সময় আমরা এসে পৌঁছেছি। এই সময় কিছু কিছু এই যে পাথরগুলো যেগুলো ইউজ হচ্ছিল, সেই পাথরের আমরা দেখবো যে ডিজাইনে চেঞ্জ আসবে। ঠিক আছে, তো কি কি চেঞ্জ আসছে, পাথরের ডিজাইনে চেঞ্জ আসার সাথে সাথে মানুষের লাইফে কি কি চেঞ্জ আসছে, সেগুলো লক্ষণীয় বিষয়। আমরা প্যালিওলিথিক এজে পড়েছি যে মানুষ হচ্ছে ফুড গ্যাদারার, কিন্তু এই যে যখন মেসোলিথিক এজটা শুরু হচ্ছে তখন দেখছি যে মানুষ শুধু খাদ্য সংগ্রাহক না হয়ে তারা কি করছে, পশুপালন শুরু করছে। ঠিক আছে, কিছু পশুকে পোষ মানিয়ে তাদের সাথে সাথে রাখছে এবং তার সাথে কিছু প্ল্যান্ট লাগানো, কিছু গাছ লাগানো শুরু করছে, বা যেটা আমরা পরবর্তীতে দেখবো যে এই গাছ লাগানোটাই পরবর্তীকালে কিন্তু এগ্রিকালচারের দিকে যে পথটা সেটা প্রশস্ত করবে। ঠিক আছে, মানুষ প্রথম যে অ্যানিমেলটাকে গৃহপালিত বা পশুপালনের জন্য ইউজ করেছিল, পোষ মানিয়েছিল, সেটা হচ্ছে কুকুর। পরবর্তীকালে গোট, শিপ, এরকম বিভিন্ন রকমের পশুকে তারা পোষ মানাতে শুরু করে এবং তারা একটা জায়গায়, আগে যেমন প্যালিওলিথিক যে এজ ছিল তখন আমরা বলেছি একটা জায়গায় স্থির হয়ে থাকতো না, সেইটা শুরু করলো। ঠিক আছে, মোটামুটি একটা জায়গায় কিছুদিনের অবস্থান আমরা দেখতে পাচ্ছি, মানে দীর্ঘকালীন বা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই জায়গায় থেকে যাবে এরকম নয়, বাট অনেকটা সময় একটা জায়গায় অতিবাহিত করা, সেইটা মানুষ কিন্তু শুরু করলো। এবং মৃত্যুর পরবর্তীকালের যে জীবন, সেইটাতে বিশ্বাসী হয়ে উঠলো। মৃত্যুর পরবর্তীকালের জীবন আছে ভেবেই বিভিন্ন মৃতদেহকে কবর দিত, তখন তার সাথে কিছু ফল ফুল বা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যা খাবার দাবার যা দরকার সেগুলো দিয়ে তারা কিন্তু মৃতদেহ কবর দিত। এবার হচ্ছে মেইন যে কথাটা, সেটা হচ্ছে এই পাথরের যে ডিজাইনে চেঞ্জ এলো। পাথরের যে ডিজাইনে মূলত চেঞ্জ এলো সেইটা হচ্ছে যে এই মেসোলিথিক যুগে আমরা দেখলাম মাইক্রোলিথের ব্যবহার শুরু হলো। মাইক্রোলিথ মানে কি? মাইক্রো মানে ক্ষুদ্র, লিথ মানে আমি প্রথমেই বলেছি যে পাথর। তো ক্ষুদ্র পাথর বা ছোট ছোট শার্পেন, ধারালো এবং বিভিন্ন রকমের শেপ দেওয়া, এই পাথরকে শার্পেন করা এবং বিভিন্ন রকমের শেপ দেওয়া, সেটা কোনো জিওমেট্রিক্যাল শেপ হতে পারে বা নন জিওমেট্রিক্যাল শেপ হতে পারে, যাতে কোনো পশুর দিকে ছুড়ে দিলে, ঠিক আছে, সেটা খুব ছোট হয়, বাট ছুড়লে সেটা যাতে একদম টু দা পয়েন্ট লাগে। বিভিন্ন ছোট ছোট পশু বা পাখিকে নিশানা করার জন্য এই রকম মাইক্রোলিথের ব্যবহার শুরু হয়। মেসোলিথিক যুগ থেকে মানুষ কিন্তু কাপড়, মানে যেটা হচ্ছে পশুর চামড়া থেকে মানুষ কিন্তু ক্লোদিং শুরু করে, নিজের পোশাক ব্যবহারে শুরু করে। সেই সময় থেকে আমরা দেখতে পাই মানুষ কিন্তু হচ্ছে আর্ট লাভার। ঠিক আছে, যেটা আমরা এখনো দেখি। তো সেই মানুষ আর্ট লাভার হয়ে ওঠে। তো বিভিন্ন প্রাকৃতিক যে সমস্ত গুহা ছিল, সেই গুহা দেওয়ালে কিন্তু আমরা দেখতে পাই যে তারা আঁকিবুকি কাটতে শুরু করে, বিভিন্ন রঙের চিত্র আমরা দেখতে পাই। সেই চিত্রতে তারা যে সমস্ত পশুপালন করছে বা তাদের যে রেগুলার দিনচর্যা, সেগুলো তারা ছবিতে এঁকে রাখতো। এই যে কিছুক্ষণ আগে আমরা ভীমবেটকার গুহাতেও দেখলাম কিন্তু সেরকমই রঙিন চিত্র আমরা দেখতে পাই। এবার ইম্পর্টেন্ট কিছু মেসোলিথিক সাইটস এর নাম আমরা পড়ে নেব। বাগর ইন রাজস্থান, আদমগড় মধ্যপ্রদেশে, গুজরাটে, ওয়েস্ট বেঙ্গলে, উত্তরপ্রদেশে বিভিন্ন সাইটসে আমরা কিন্তু এই মেসোলিথিক এজ সেই সম্পর্কিত নিদর্শন পাই। এই সমস্ত সাইটসে বিভিন্ন বন্য জন্তু, যেমন হচ্ছে রাইনোসরাস বা ব্ল্যাক বাক, সেই সমস্ত প্রাণীর হাড়, এছাড়াও হচ্ছে মানুষের স্কেলেটন এবং লার্জ নাম্বার অফ মাইক্রোলিথ, যে মাইক্রোলিথ পাথরগুলো বললাম সেগুলো কিন্তু এখান থেকে ডিসকভার করা গেছে। এরপর শুরু হচ্ছে নিওলিথিক এজ, যেই এজে আমরা দেখবো যে মানুষ হচ্ছে চকচক, এক্সাক্ট ওয়ার্ড হচ্ছে পলিশড। পাথরগুলো শুধুমাত্র সূক্ষ্ম করছে না, সেগুলো দীর্ঘদিন একই অস্ত্র ব্যবহার করার, মানুষ একটা অস্ত্র বানাচ্ছে এবং সেটাতে দীর্ঘকালীন সময় ধরে সেই অস্ত্রটার ইউজ করছে। এর পাশাপাশি আমরা যে দেখলাম যে মানুষ হচ্ছে এগ্রিকালচারের দিকে, আমরা যেটা মেসোলিথিক এজেই আগে থেকে বলেছি যে মানুষ এগ্রিকালচারের দিকে ঝুঁকেছে। তো মানুষ এই নিওলিথিক এজে কিন্তু অনেকখানি এগ্রিকালচার সম্পর্কে শিখে গেছে। কিছু ফল এবং কর্ন, লাইক হচ্ছে রাগি, তারপর হচ্ছে হর্স গ্রাম, এরকম কিছু ফসল তারা চাষাবাদ করতে শুরু করেছে। তার গৃহপালিত পশু রাখতে শুরু করেছে, ক্যাটল হোক, শিপ হোক, গোটস হোক, যেগুলো আমরা আগে বললাম, সেই চর্চাটা বেড়েছে। তাহলে মানুষের শার্পেন করা, নিজস্ব একটা অস্ত্র রাখতে শুরু করলো, তার সাথে
কৃষি কাজ শুরু করলো পার্মানেন্টলি, এবং তার সাথে হচ্ছে পশুপালন। এবং এগুলো করার ফলে হচ্ছে যে একটা নির্দিষ্ট জায়গায় স্থায়ীভাবে বসবাস শুরু করলো। এই নির্দিষ্ট জায়গায় স্থায়ীভাবে বসবাস শুরু করতে গিয়ে তারা কিন্তু বাড়ি নির্মাণ বা গৃহ নির্মাণ শুরু করছে, এবং এই বাড়িগুলো কি হচ্ছে মাটির, ঠিক আছে, মাটির তৈরি বাড়ি তৈরি করছে। আমরা দেখেছি যে বিভিন্ন সভ্যতাগুলো নদীর আশেপাশে গড়ে উঠেছে, তো সেজন্য তারা কিন্তু ততদিনে বোট বা নৌকো বানানো কিন্তু শিখে ফেলেছে, ঠিক আছে। এইবার হচ্ছে যে মানুষ, আমরা দেখলাম যে মানুষ গৃহপালিত পশু হয়ে গেল, এগ্রিকালচার হয়ে গেছে, মানুষের থাকার বাড়ি হয়ে গেছে, নৌকো তৈরি হয়ে গেছে। এইবার যখন এগ্রিকালচার হচ্ছে তখন অল্প মানুষে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে খাদ্যশস্য কিন্তু তৈরি হচ্ছে। এই প্রচুর পরিমাণে যে খাদ্যশস্য উৎপাদন হচ্ছে সেগুলোকে স্টোর করার প্রয়োজনীয়তা হলো। স্টোর করার জন্য কিন্তু মানুষ তখন মানে জায়গা একটা তো পাত্র দরকার। সেই পাত্র নির্মাণ করতে গিয়ে দেখবো যে পটারি বা এই মৃৎ পাত্র নির্মাণ তারা শুরু করছে, ঠিক আছে। এর ফলে কি হচ্ছে, অতিরিক্ত খাদ্যশস্য সেগুলোকে এখানে সংগ্রহ করা হচ্ছে, এবং তার পাশাপাশি হচ্ছে যে রান্না করার জন্য, ঠিক আছে, সেখানেও কিন্তু এই পাত্রগুলোর ইউজ হচ্ছে পরবর্তীকালে আমরা দেখব। তো এই পাত্রেরও আবার বিভিন্ন রকমের টাইপস হয়, বিভিন্ন ডিজাইনস হয়। প্রথম যখন পাত্রগুলো তৈরি করছে সেগুলোর শেপ ভালো হচ্ছে না বা সেগুলো সৌন্দর্যায়ন হচ্ছে না। পাথরেরও আমরা যেমন দেখলাম যে প্রথমে একটা র স্টোন থেকে আজ এই নিওলিথিক যুগে আস্তে আস্তে স্টোন গুলোকে পার্সোনালাইজ করা হচ্ছে বা সেগুলোকে সৌন্দর্যায়নের জায়গায় নিয়ে আসা হচ্ছে। সেরকমই পটারিও কিন্তু তার একদম র ভার্সন থেকে আমরা দেখবো যে পরবর্তীকালে ওই যে ব্ল্যাক পটারি হোক বা গ্রে ওয়্যার হোক, সেগুলোর ওপরে বিভিন্ন রকমের চিত্রকলা শুরু হবে। তো পটারিরও কিন্তু একটা হিস্ট্রি আছে। আমরা পরবর্তীকালে প্রয়োজন হলে পটারির উপর একটা নির্দিষ্ট ক্লাস রেখে নেব, যেখানে আমরা পটারি মানুষ যেমন পাথর মানুষের জীবনটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় কতটা মানুষ রেভলিউশন করলো, সেটা সভ্যতারা কিভাবে এগিয়ে যাচ্ছে সেটা নিদর্শন করছে। সেরকমই পটারির মাধ্যমেও কিন্তু আমরা এই রেভলিউশনটা বোঝার চেষ্টা করব। এবার হচ্ছে কিছু ইম্পর্টেন্ট নিওলিথিক সাইটের কথা বলতে হবে, যার মধ্যে হচ্ছে মেহেরগড়, যেটা হচ্ছে বালুচিস্তান পাকিস্তানে বর্তমানে অবস্থিত, বুরজাহাম কাশ্মীরে অবস্থিত, গুফক্রাল সেটাও কাশ্মীরে অবস্থিত, বিহারের চিরান, কর্ণাটকের ব্রহ্মগিরি, বেলান ভ্যালিটা হচ্ছে এমন একটা সাইট যেখানে কিন্তু প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক তিনখানা যুগেরই কিন্তু পরপর সিকোয়েন্স ওয়াইজ আমরা কিন্তু হচ্ছে নিদর্শন পাই বা প্রমাণ পাই, ঠিক আছে। এইবার হচ্ছে এই তো গেল প্যালিওলিথিক, মেসোলিথিক আর নিওলিথিক। এই নিওলিথিক এজ যে সময়টা চলছিল তার মাঝামাঝি জায়গা থেকে যে কোনো একটা এজ বা যে কোনো একটা যুগ আজ থেকে শুরু হলো কালকে গিয়ে স্টপ হয়ে যাবে এরকম তো নয়। একটা নির্দিষ্ট দিনে স্টার্ট, নির্দিষ্ট দিনে শেষ নয়। সেটার একটা জাস্ট প্রায় আমরা একটা শেষ এবং শুরুর একটা ধারণা করতে পারি। তো এই নিওলিথিক এজেরই মাঝামাঝি সময় থেকেই কিন্তু আরেকটা যুগ শুরু হয়ে যায়, যেটা হচ্ছে চালকোলিথিক এজ, ঠিক আছে। এই সময় তামার আবিষ্কার হয়, মানুষ তামার আবিষ্কার করে, যার ফলে চালকোলিথিক এজ, যেটা কিনা তখন যেহেতু এই লিথিক এজটা চলছিলই, তার মাঝামাঝি সময়ে আমরা দেখতে পাচ্ছি যে তামার আবিষ্কার হয়। তাহলে এই যে মিডল নিওলিথিক এজের মাঝামাঝি সময় থেকে আমরা যে যুগটা শুরু হচ্ছে সেটাকে বলছি তাম্র প্রস্তর যুগ। একসাথে তামা এবং পাথর দুটোই মানুষের অস্ত্র হিসেবে থাকছে, তো সেইটা হচ্ছে যে তাম্র প্রস্তর যুগ। এই তাম্র প্রস্তর যুগেরও বিভিন্ন রকমের ক্যারেক্টারিস্টিক্স আছে, সেগুলো আমরা জানবো। তো এই চালকোলিথিক এজে মানুষ যে পশুপালন আগে থেকে করছিলই, সেই পশুপালনে আমরা দেখবো যে আরো কিছু নতুনত্ব পশু আমরা দেখতে পাবো, ঠিক আছে। আগে তো মানুষ কুকুর পশুপালনে আমরা দেখলাম, তার সাথে গোট, শিপ, ঠিক আছে। তার সাথে এখন দেখবো আমরা বাফেলো, ঠিক আছে, ষাঁড় বা মহিষ এরকম কিছু, এবং তার সাথে কিছু আমরা নিদর্শন পাই যেখানে হরিণ শিকার করা হচ্ছিল, ঠিক আছে। তো মানুষ এইগুলো পশুপালন এবং তার খাবারের জন্য, হ্যাঁ, তার সাথে পিগ, এই সমস্ত পশুর আমরা কিন্তু এই চালকোলিথিক এজে এসে তার নিদর্শন পাচ্ছি। এগ্রিকালচারেও মানুষ ততদিনে কিন্তু উন্নত হয়ে গেছে। এই সময় থেকেই ধান, গম উৎপাদন করতে শুরু করে, বিভিন্ন রকমের ডাল, ঠিক আছে, ডাল শস্য যেগুলো হয় সেগুলো উৎপাদন শুরু হয়। কটন, তুলোর উৎপাদন মানুষ শুরু করে। রাগি, বাজরা এগুলো তো আগেই বলেছিলাম। তো মানুষ মূলত অনেকগুলো খাদ্যশস্য ততদিনে উৎপাদন করতে শুরু করে দিয়েছে। এছাড়াও তারা যেহেতু বলেছি যে নৌকো, তারা আগেই নৌকো আবিষ্কার করে ফেলেছে বা নৌকো তৈরি করতে শিখে ফেলেছে। তারা এই যে রাইস অ্যান্ড ফিশ,
হ্যাঁ, এই যে কম্বিনেশন, হ্যাঁ, সেটা কিন্তু আমরা এই চালকুলিথিক এজের সময় থেকেই দেখতে পাবো। আর পটারির কথা তো বলেছি, পটারি, এখানে পটারিরও ধীরে ধীরে পটারির উন্নতি হতে শুরু করে। এইবার হচ্ছে যে সাধারণ একটা বুদ্ধিতে বোঝো যে যখন মানুষের কাছে পরিমাণ মতো খাদ্যশস্য উৎপাদন হচ্ছে, সেগুলো স্টোর করা হচ্ছে, ঠিক আছে, মানুষ একটা মোটামুটি বাড়ি তৈরি করে নিয়েছে, সেখানেই থাকছে, তো একটা সমাজ তৈরি হয়েছে। এই সময় মানুষের যখন একদম বেসিক নিড গুলো পরিপূর্ণ হয়ে গেছে, তখন মানুষ কি করবে? তখন মানুষের মাথায় আসে একটা রুরাল সেটেলমেন্ট বা এই যে গ্রামীণ ব্যবস্থা, ঠিক আছে, একটা গ্রামীণ ব্যবস্থার উন্নয়ন শুরু হয় এই চালকুলিথিক এজে। এবং গ্রামীণ ব্যবস্থা বা সামাজিক ব্যবস্থা যখনই শুরু হয়েছে, তখনই কিন্তু মানুষের মধ্যে এই যে ভেদভাব বা ডিসক্রিমিনেশন, সেইটা কিন্তু শুরু হয়ে যায়, ঠিক আছে। যার কাছে বেশি খাদ্যশস্য সঞ্চয় আছে, বা যার বাড়ি ভালো, বা যার কাছে বেশ ভালো বোট আছে, বা যে কোনো নিয়মেই হোক, সেখানে কিন্তু একটা ডিসক্রিমিনেশন শুরু হয়, যেটা হচ্ছে এই গ্রামীণ যে একটা কালচার, গ্রাম তৈরি করার ব্যবস্থা, রুরাল সেটেলমেন্টের, সেটার একটা ভিত শুরু হয়ে যায়। এবং যখন মানুষের খাদ্যদ্রব্য যথেষ্ট পরিমাণ আছে, তখন মানুষ কি হয়, তখনই তো আর্ট অ্যান্ড ক্রাফট, যেটা বলে সাধারণ কথায় যে পেটটা যখন শান্তি হয়ে গেছে, তখন কিন্তু বিভিন্ন রকমের সাংস্কৃতিক কাজে মানুষের মন নিবেশ করতে ভালো লাগে। তো এই সময় আমরা বিভিন্ন রকমের আর্ট অ্যান্ড ক্রাফটের কালচার শুরু হতে দেখবো। সেই সময় যেহেতু কপার আবিষ্কার হয়ে গেছিল, তো কপারের উপর বিভিন্ন রকমের, কপার দিয়ে তৈরি বিভিন্ন রকমের ডিজাইন, বিভিন্ন রকমের পুতুল বা বিভিন্ন আসবাবপত্র আমরা দেখতে পাবো। তার সাথে সাথে মানুষ কিন্তু এই যেহেতু কটন আবিষ্কার হয়েছিল এবং কাপড়ের উপর উইভিং মানে সেলাই, ততদিন পর্যন্ত মানুষ লেখা শেখেনি, কিন্তু আমরা কিন্তু সেই সময়কালে আমরা কাপড়ের উপরে বুনন বা সেলাই দেখতে পেয়েছি, সেলাইয়ের নিদর্শন আমরা দেখতে পেয়েছি, ঠিক আছে। তো মানুষ এই আর্ট অ্যান্ড ক্রাফটে এগুলো করছিল। তার সাথে সাথে ওয়ার্শিপ, যে সমস্ত প্রাকৃতিক জিনিসপত্র থেকে ভয় পেত মানুষ, সেই সমস্ত জিনিসগুলোকে পুজো করা, সেইটা এই ওয়ার্শিপ করাটাও কিন্তু সেই সময় থেকে চালু হয়। আর্ট অ্যান্ড ক্রাফটের কথা একটু আগে বললাম, আর আর্ট অ্যান্ড ক্রাফট হবে কিন্তু জুয়েলারি হবে না, সেটা তো হতেই পারে না। তো আমরা বিভিন্ন বিডস এর জুয়েলারি, ঠিক আছে, সেই সময় থেকে কিন্তু আমরা বিভিন্ন রকমের জুয়েলারির কিন্তু ধারণা আমরা দেখতে পাই। এই নদী থেকে প্রাপ্ত যে সমস্ত সেল ছিল বা সামুদ্রিক প্রাণী, সেগুলো দিয়ে মহিলাদের অর্নামেন্ট বানানো হতো। তার সাথে সাথে আমরা দেখেছি যে বন থেকে মানে পশুর হাড় থেকে চিরুনি বানানো হতো। সেই সমস্ত নিদর্শন কিন্তু এই চালকুলিথিক পিরিয়ডে পাওয়া গেছে। এই এত কিছুর মধ্যে কিন্তু ইনফ্যান্ট মর্টালিটি বা শিশু মৃত্যুর হার কিন্তু সেই সময় ভীষণ ভাবে বেশি ছিল, ঠিক আছে। তো এই যে চালকুলিথিক এজের যখন আমরা ক্যারেক্টারিস্টিক্স পড়বো, বা ভবিষ্যতে যদি আমাদের এগুলো হচ্ছে যে ডেসক্রিপটিভ যেটা চলে আসছে, সেই ডেসক্রিপটিভে যখন আমরা লিখবো, তখন কিন্তু এই চালকুলিথিক পিরিয়ডের যখন ক্যারেক্টারিস্টিক লিখবো, তার মধ্যে কিন্তু ইনফ্যান্ট মর্টালিটি বা শিশু মৃত্যু হার যে প্রচুর ছিল, সেটাও কিন্তু আমরা লিখবো। এবার হচ্ছে এই চালকুলিথিক এজেরও বিভিন্ন ইম্পর্টেন্ট সাইট সম্পর্কে জানতে হবে। সেটা হচ্ছে রাজস্থানের আহার, ঠিক আছে, তারপরে হচ্ছে দাইমাবাদ মহারাষ্ট্রের, যেটা একটি ইম্পর্টেন্ট সাইট, মধ্যপ্রদেশের মালওয়া, তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মহিষদল, হ্যাঁ মহিষদল, বিহারের সোনপুর, মহারাষ্ট্রের আরো হচ্ছে নাসিক, সোনগাঁও, এই সমস্ত জায়গা, নর্মদা নদীর তীরবর্তী অঞ্চল, তারপর হচ্ছে মধ্যপ্রদেশের কিছুটা জায়গায় আমরা কিন্তু চালকুলিথিক এজের নিদর্শন আমরা পেয়েছি। তো এই হচ্ছে প্রস্তর যুগ বা স্টোন এজের যে তিনখানা স্তর, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক এজ। প্যালিওলিথিক এজেরও তিনখানা ভাগ আমরা পড়লাম, লেটার প্যালিওলিথিক এজ, মিডল প্যালিওলিথিক এজ, আপার প্যালিওলিথিক এজ, এবং তার পাশাপাশি চালকুলিথিক এজ এবং তার ক্যারেক্টারিস্টিক্স এবং তাদের কোথায় কোথায় বিভিন্ন ইম্পর্টেন্ট সাইটস গুলো পাওয়া গেছে। এরপর আমরা কিছু কোয়েশ্চেন আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো এক্সাম্পল হিসেবে, যেগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে এসছে, ঠিক আছে। তো এই কোয়েশ্চেন গুলো লাস্টে অ্যাড করা থাকলো, তোমরা নাম্বার ওয়াইজ সেগুলোর আনসার কি হতে পারে সেগুলো কমেন্টে লিখবে। আর পরবর্তী দিন আমরা কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন দিয়ে শুরু করব, ঠিক আছে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কোথা থেকে কি হয়েছে না হয়েছে, আর আজকের ক্লাস কেমন লাগলো সেটা অবশ্যই ইম্পর্টেন্টলি জানাবে। তার সাথে কি অ্যাডিশন অল্টারেশন করতে চাইছো বা কিরকম হলে ক্লাস ভালো লাগবে, সেগুলো তোমরা কমেন্টে আমাদেরকে জানো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। Question number 1. According to the excavated evidence, the domestication of animals began in option A, Lower Paleolithic period, option B, Middle Paleolithic period,
Option C, Upper Paleolithic period. Option D, Mesolithic period. Question number 2. The earliest evidence of man in India is found in option A, Nilgiri Hills, option B, Shivalik Hills, option C, Nallamalla Hills, option D, Narmada Valley. Third question. Bhimbetka is famous for option A, rock paintings, option B, Buddhist statue, option C, minerals, option D, origin of Son River. Question number 4. Which of the following Indian archaeologists first visited Bhimbetka caves and discovered the prehistoric significance of its rock paintings? Option A, Madhusaru Vatsha, option B, H.D. Sankalia, option C, V.S. Wakankar, option D, V.N. Misra. Question number 5. Which of the following sites has yielded the skeleton of the dog along with the human skeleton in burial? Option A, Brahmogiri, option B, Burzahom, option C, Chirand, option D, Musky. Question number 1 এর option A, option B অথবা question number 2 এর কোনটা সঠিক উত্তর সেগুলো তোমরা কমেন্টে লেখো।